নমস্কার। ফেব্রুয়ারি মাস কবিতার মাস, ফেব্রুয়ারি মাস ভাষার মাস। ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠ পর্ব বিভিন্ন রকমের বিঘ্ন কাটিয়ে কাটিয়ে আমরা কয়েকটি পর্ব করতে পেরেছি কবিতা পাঠের ভিডিও। যদিও কবিতা পাঠ স্বাভাবিক নিয়মবশতই অথবা আমার কিছু ব্যক্তিগত খামতির কারণে কমতি ভিডিওতে, কবিতা পাঠের ভিডিওতে ভিউ নাই। লাইক, কমেন্ট, শেয়ার এগুলো আমি কোনোদিনই কারোর কাছে প্রার্থনা করিনি। কিন্তু আমরা অনেকেই কবিতা শুনতে চাই, কবিতা ভালোবাসি, কবিতা পড়তে চাই বলে বিভিন্ন জায়গায় মতামত দিয়ে থাকি। কবিতা অন্তঃপ্রাণ আমরা, এরকম মতামত বিভিন্ন জায়গায় দিয়ে থাকি। কিন্তু এই যে আমি সারা ফেব্রুয়ারি মাস ধরে প্রতিদিন সম্ভব না হলেও অনেকগুলোই ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠ পর্বের ভিডিও আমি ছেড়েছি ইউটিউবে, কিন্তু তেমন ভিউ নেই। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমরা যারা কবিতা খুব ভালোবাসি, আমরা যারা কবিতা লিখি এবং আমরা যারা কবিতা পড়ি বলে বা আমরা যারা কবিতা পরিবেশন করি বলে দাবি করি, তারা অন্তত কেউ কবিতা শুনি না। হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমার কবিতা পড়া ভালো নয়। কারণ কবিতা পড়া কেমন হলে ভালো হয় না হয় সেগুলো অনেক বিতর্কের বিষয়, এবং বহুদিন নিয়ে এ বিষয়ে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক আছে। সেই অরুণ মিত্র এবং তার সময়ের অন্যান্য ব্যক্তিবর্গের মধ্যে, বিশেষত অরুণ মিত্র এবং শম্ভু মিত্রের সময়কাল, তার আগে থেকে সেই সময়ের বিশেষত আমি সেই তাঁদের এই দুই ব্যক্তির কথা বলতে চাইছি। এবং পরবর্তীকালে এই কবিতা পরিবেশন নিয়ে অনেক রকমের মতামত আছে, কাকে সঠিক পরিবেশন বলে এই নিয়ে অনেক মতামত আছে। তো সেই সব বিতর্কে আমি যেতে চাইছি না। আমি, কেউ যদি আমার সামনে একটি কবিতা ঠিকমতো করে ভালো করে পড়তে নাও পারেন, তথাপিও আমি কবিতাটি শুনব এবং কেন তিনি ভালো মতো পড়তে পারেননি সেটা বোঝার চেষ্টা করব। এবং আমি যদি তার কাছ থেকে একটি নতুন কবিতার সন্ধান পাই, যে কবিতাটি আমি আগে কখনো পড়িনি বা আগে কখনো শুনিনি, তাহলে সেই কবিতাটি খুঁজে বার করবার বা সেই কবিতাটি আর কে কে ভালো পড়তে পেরেছেন সেটা খুঁজবার চেষ্টা করবার, এবং আমি যদি নিজে ব্যক্তিগতভাবে ভালো কবিতা পড়তে পারি বলে আমার শ্লাঘা থাকে, তাহলে আমি কবিতাটাকে কী কী রকমভাবে ভালো করে পরিবেশন করতে পারি এইটা করে দেখাতে পারি। এবং যিনি এই কবিতাটি খারাপ করে পড়লেন, আমার মতো লোক যিনি ঠিকমতো করে কবিতাটা পড়তে পারলেন না, তাকে আমি এই উপযুক্তভাবে পরিবেশন করে তার নমুনাটি তাকে পাঠিয়ে দিতে পারি যে দেখুন কিভাবে কবিতা সঠিকভাবে পরিবেশন করা যায়। এগুলো কিন্তু আমরা কেউ করছি না, আমরা নীরবে উপেক্ষা করছি। এখন এই উপেক্ষা আমি কাকে করছি, অন্যকে করছি না আমি নিজেকে করছি, সেটা একটা চিন্তার বিষয়। যাই হোক, চিন্তাভাবনা আমরা এখন ছেড়ে দিয়েছি। বর্তমান দেশ, বর্তমান সমাজ, বর্তমান সময়, বর্তমান রাজনীতি, বর্তমান সংস্কৃতিতে চিন্তা ভাবনা বলে কিছু আদপেই কিছু আছে বলে আমার মনে হচ্ছে না। যাক, অনেক কথা বলে ফেলেছি। আসুন আমরা ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠে ঢুকি। প্রথম কবিতাটি পড়ব এমন একজন ব্যক্তির বিশেষের, যিনি প্রখ্যাত ঔপন্যাসিক হিসাবে পরিচিত, সমরেশ মজুমদার। সমরেশ মজুমদারের কবিতা পড়ব। কবিতাটির নাম তুমি ফিরবে। তুমি ফিরবে কোনো একদিন, হয়তো নীলিমায় হারানো কোনো এক নিষ্প্রভ বেলায়, নতুবা কোনো এক নবীন হেমন্তে, এক নতুন দিনের নির্মল খোলা হাওয়ায়, অথবা কোনো এক শ্রাবণের দিনে অহরহ ঝরা ঘন কালো মেঘ বৃষ্টির মুহুর্মুহু নির্ঝর খেলায়। তুমি ফিরবে কোনো এক রাতে পূর্ণিমার ভরা জোছনায়,
তুমি ফিরবে জানি বহুদিন পরে, হয়তোবা 1000 বছর পরে। কোনো এক নিঃস্ব হৃদয়ে লক্ষ প্রাণের ভিড়ে তুমি ফিরবে। বহু রূপে সেই প্রাণে অনেক নবীনের ভিড়ে, তোমার আমার গড়া ভালোবাসার নীড়ে। সমরেশ মজুমদারের কবিতা তুমি ফিরবে। যারা সমরেশ মজুমদারকে প্রাবন্ধিক হিসাবে, গল্পকার হিসাবে, গদ্যকার হিসাবে জানেন, তারা অনেকেই, সবার কথা বলছি না, অনেকেই হয়তো আজকে সমরেশ মজুমদারের প্রথম কবিতা শুনলেন। আপনারা এই কবিতাটার অনুসন্ধান করুন। যদি আমার কাছে চান, আমি এটার স্ক্রিনশট আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো। তাহলে আপনারা এই কবিতাটা পড়তে পারবেন। সমরেশ মজুমদারের কবিতা, আর কি কি কবিতা তিনি লিখেছেন সেগুলো খুঁজে বার করতে পারবেন। এই কবিতাটা ঠিক কিভাবে পড়া যায় সেটা পড়ে দেখাতেও পারবেন। এরপর আমরা ইতস্ততভাবে নবীন প্রবীণ, অতীত বর্তমান, খ্যাত আখ্যাত বিভিন্ন কবির কবিতা পড়ে যাব। এখন পড়ব সোমপ্রভা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা মায়া গাছ। এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, এই যে কবিতা পাঠ পর্বে আমি যাদের কবিতা পড়ি, যারা প্রখ্যাত, যারা অতীত, যারা খ্যাতনামা, তাদের কবিতা অল্প হলেও আমার পড়া আছে, অল্প হলেও তাদের কবিতা সম্পর্কে আমি খুব বেশি করে জানি। বলবার মতো জানি না, কিন্তু বুঝবার মতো, আমার নিজের মতো করে বুঝবার মতো করে হয়তো আমি জানি। আবার এমন অনেকের কবিতা আমি এখানে পড়ছি যাদের সঙ্গে আমার অল্প পরিচয় আছে, দূরত্বের মাধ্যমে, ঘনিষ্ঠতার মাধ্যমে নয়, দূরত্বের মাধ্যমে তাদের কবিতা পড়ি। আবার এমন অনেকের কবিতাও আমি পড়ি যে তাদের সঙ্গে আমার কোনো আলাপ পরিচয়ই নেই। তারা সিনিয়র না জুনিয়র, তারা অতীত না বর্তমান, তারা দেশের না বিদেশের, এসব কোনো খোঁজই আমি রাখি না। শুধুমাত্র তাদের কবিতাটি সংগ্রহ করেছি এবং আমি পড়ছি। এখন পড়ব সোমপ্রভা বন্দ্যোপাধ্যায়ের কবিতা মায়া গাছ। এক আশ্চর্য ভ্রমণে চড়ে বসেছি শব্দের পিঠে। আদবে যা ছিলে না সেসব অর্থহীন প্রলাপের পরিচর্যা করছে সবাই। একটা ঠিকঠাক বর্ণমালা সাজাতে স্তবকে স্তবকে সমর্পণের ভাণ্ডার থেকে উঠে এসেছে মন্থনের শব্দ। এবার প্রহর শেষের পালা। দাড়ি টানার আগে সচকিতে দেখে নিচ্ছি চারপাশ। এ বৈরাগ্যে আমরাই বোধহয় শেষ পর্যটক। মায়া গাছের নিচে দুদণ্ড বিশ্রামে ছড়াচ্ছে আতপ। পরের কবিতার নাম আমার নির্জন। কবির নাম নিতা বিশ্বাস। চারদিকে এত ভুয়ো মোচড়, এত রঙ্গোলি, আমাকে ফ্রিজারে রেখে খোলসে খোলসে আত্মীয়তা সাজায় কাগজের ফুল। ডুব সাঁতারের নিপুণ তোমাকে সেলাম। এই পৃথিবীতে এসে যা কিছু পেলাম, কানাগলির দরজায় চোখ মারছে আরিব্বাস পেন্টিং। অশেষ নর্দমা স্নান সেরে নিচ্ছে বকম বকম। এইখানে শব্দের ফুল ফুটে ওঠে, খুলে যায় জাগতিক সমূহ বোতাম। এইসব চারুকলা দেখে যায় আমার শীতঘরের নির্জন। পরবর্তী কবির নাম শম্পা সামন্ত, গূঢ় কথা। তোমাকে গোপন কথা বলি শোনো, বলি এই সান্নিধ্যের রাতের কথা। উসখুস বালকের গূঢ় বীজের বপনের শব্দে কেঁদে ওঠে চাতালের ঘর, সবুজ ঘাসের মাঠ। আর অশুক রঙের নিভৃত আকাশের কোলাকুলি। আজ সব ধর্ষিত বীজেদের পোয়াতি আকাশ ভরাট হয়েছে দেখো। আর বলগা হরিণেরা নীল জামা উড়িয়ে কামনা করেছে আসন্ন পুত্র সন্তান।
এইখানে পুঁতে রেখেছি বনের সবুজ আর অবুঝ প্রজাপতি। সৃষ্টিবিদ্যা পরাভূত হলে সুপারি ভাঙার শব্দে কেঁদে উঠছে জাঁতাকল। যে যে বন্ধুরা কর্ষণ করেছে মাটি, আর গাছেদের ফুলে ঢেকে দেয় মৃতের শরীর, আমি সেই মৃতের শোক দিয়ে চুল মুছে নিই। মেয়েদের সাধভক্ষণ অনুষ্ঠান ভীষণ উলঙ্গ মনে হলে ইশারা ভিজিয়ে দেয় বৃষ্টির বর্ণমালা। আর একবার পরিপূর্ণ হবার প্রতিজ্ঞায় নিজেই নিজেকে পৃথক করে ফেলি। পরের কবির নাম উৎপল তালধী, মাতৃদুগ্ধজাত। পাশ কাটিয়ে কত দূর যাবে, ভাষা পাশে আবদ্ধ তুমিও, এই ঠিক আমার মতন। যেমন সুবর্ণরেখা আর আমরা খাদে ভরা সোনার গয়নার সমতুল হয়ে এখনো এগোতে চাইছি ভাষা সরিত সাগরে। মনের সুপ্ত ঢেউ অন্যের আঘাতে ভেঙে ভেঙে যশ চাইলে নিজেকে খরচ করতে হবে, খ্যাতি চাইলে মূলধন বিলিয়ে দিতে হবে। সব শেষে প্রতিপত্তি সাম্মানিক হিসাবে পাবে একেবারে চালুনির আকারে। তাই বলছি, পাশ কাটিয়ে যেও না, বরং সামনাসামনি নির্ভয়ে দাঁড়িয়ে চোখে চোখ রাখো। তারপর লিখে নাও মায়ের দুধের জন্য তোমার কি কি করণীয়। উৎপল তালধীর পর কবির নাম শিশির আজম, কবিতার নাম লেজ। যাই হোক, এ না হলে কেউ বলতে পারত কেন? কেউ জানতো কখন? কারো বোঝার সাধ্য ছিল জন্তুটার লেজ শুরু হয়েছে ওর পশ্চাৎ দেশ থেকে নয়, ওর ভেতর থেকে বা ভেতরের ভেতর থেকে? কবির নাম রাজীব মৌলিক, কবিতার নাম মহামহিম। পৃথিবী ছোট হয়ে যাচ্ছে, তোমার আমার, গাছের, মাছের, সাপের আয়ু কমে আসছে। অথচ রকেটের আয়ু বৃদ্ধি পাচ্ছে, ডিনামাইটের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, বোমারু বিমানের আকার বৃদ্ধি পাচ্ছে। পৃথিবী যত ছোট হচ্ছে, আমাদের খিদেও বড় হচ্ছে। আমরা একে অপরকে খেতে চাই। মহামহিম বিশ্ব জানে, যুদ্ধ ভাই ভাইকে খায়, পিতা পুত্রকে খায়। সেই রামায়ণ মহাভারতের সময় থেকে আমরা একে অপরকে খাচ্ছি, কখনো তীর ধনুক দিয়ে, কখনো বোমারু বিমান দিয়ে। আমাদের খিদের কাছে পৃথিবী যথেষ্ট নয়। এই মুহূর্তেই সারা পৃথিবী জুড়ে বেশ কয়েকটা সক্রিয় রণরঙ্গ ভরা যুদ্ধ চলছে এবং ভিতরে ভিতরে পরস্পর পরস্পরকে বিনাশ করার যে ইচ্ছে, যে বাসনা, সেই যুদ্ধ তো লেগেই আছে। কবি অরূপ দত্তের একটি ছোট্ট কবিতা, মাধবী রঙের দেবী মুখ। মফস্বলের সন্ধ্যাসম স্থির নির্বাক, তুমি জোনাকির আলো, জল আর নেভ। মাধবী রঙের দেবী মুখ হয়ে এসো একবার, দেখা হোক। ব্যথিত প্রহর তুড়ি মেরে নিরাময়ে যাব, মাছির মতো উড়িয়ে দেব শোক।
পরবর্তী কবির নাম অসীম মুখোপাধ্যায়। অনিকেত যুব। শেষ বিকালের মায়াবী আলোয় সবুজ চুড়িদার পরে একজন দ্রুত হাঁটে। বাড়িতে শিশুটি তার অপেক্ষায়, একটি মানুষও তার একান্ত অপেক্ষায়। এ সময় দূর অতীতের কেউ সামনে এলে ভুবনমোহিনী হাসিতেই কিছু কথা বলে যায়, কিছু কথা বাকি থেকে যায়। সময় যে বড় কম তার। অনিকেত যুবক তার কাছে আর কি চাইতে পারে, আর কি বা চাইতে পারে? অনিকেত যুবক তার কাছে আর কি বা চাইতে পারে? পরবর্তী কবির নাম শবরী শর্মা রায়। আত্মজ। দুজন শিল্পী একটাই ছবি আঁকে, রং তুলি, ছবি, কথা বলে। একসময় শিল্পীর হাত থেমে যায়, ছবি নিজেকে আঁকতে শুরু করে। ছবি ভাবে শিল্পী দেবতা। যদি কখনো শিল্পীর আসন টলে যায়, ছবি আর্তনাদ হয়ে ওঠে, প্রতিশোধ নেয় নিজের ওপর। ছবি দেখে শিল্পীকে চেনা যায়, শান্ত শিশু, একা। নিরীহ কাঠের টেবিলে তুমুল ভাঙচুর, শিশু কাঁদছে। এ ছবি শিল্পী আঁকতে চায়নি, ছবি শিল্পীকে এঁকেছে। পরের কবির নাম শুভাশিস মণ্ডল। পরিক্রমা। নিভৃত পাতার ঘর, ঘরে ঢুকে ঘড়ি খুলে রাখি। খুলে যায় বিশাল প্রান্তর আর বিশ্বস্ত পিপুল। দূরে কাছে বনের নীলিমা ঘূর্ণিময় ওড়ে। বোনা পাখি কয়েকটি খুবই ব্যস্ত। সরস কুকুরছানা গোটা ৫-৬-৭। রোদ রাখালিয়াদের পিঠে লাফিয়ে বেড়ায়। আর ঘাসের অন্দর থেকে পোকাদের নগরের গুঞ্জন শুনে আমি কিভাবে শল্ক খুলে খুলে এলিয়ে পড়ি ত্রিভুবনান্তে। কিভাবে হাতের কাছে কালপুরুষের ধনু পড়ে থাকে জলদ রক্তিম বোঝা দুরূহ। তবে অনুভব করা যায় ভ্রুপল্লব থেকে সরে যাচ্ছে কালি বা কৌশল। চোখও পলকহীন দেখে, পতির ডানার গায়ে জলের রেখায় নাম লেখা আছে আমার ও মশাটিরও, সেই যেটি গত রাতে কিছুতেই ঘুমোতে দেয়নি, অন্নাভাবে কেঁদে গেছে অলিক কুকাব্য ঘিরে টানা আমাদের সখ্য বিরাম। অসঙ্গতির চাপে মনে পড়ে দলমত নির্বিশেষে পাহাড়ে নদীতে পাওয়া যায় সমস্ত ফসিল। ছন্দবদ্ধ সমস্ত রটনা যেন অতীতের নয়, আগামীর দারুণ মশকরা। পরবর্তী কবির নাম অরুণাচল দত্ত চৌধুরী। কবির ফেসবুক প্রোফাইল থেকে আমি কবিতাটি নিয়েছি, যেখানে কবি কবিতার নাম এবং কবির নাম কোনোটিই লেখেননি। অরুণাচল দত্ত চৌধুরীর এই কবিতাটির নাম আমরা ধরতে পারি যে ঘড়ি বন্ধ, বা ঘড়ি বন্ধ হলে, বা দেয়াল ঘড়ি বন্ধ হলে, বা এরকম যে কোনো একটা নাম আমরা ভেবে নিতে পারি। কবিতাটা পড়ি। দেওয়াল ঘড়ি যে বন্ধ সুনন্দা খেয়াল করালো। স্থির হয়ে গেছে তার সেকেন্ডের কাঁটা। অঙ্কের নিয়মে তাই স্থির যত ঘন্টা মিনিটেরা। স্বভাবত থেমে গেছে মাস বছরেরা। দেওয়াল ঘড়ি যে বন্ধ, বস্তুত সময় যে স্থির, সমস্যা এটা নয়। আসলে সমস্যাটা অন্য কোনোখানে।
ঘড়ি বন্ধ টের পাচ্ছি বিকেল বয়সে, কিন্তু সুনন্দা তা জেনে গেছে সুদূর 19-এ। হাত বাড়িয়েও এই বিকেল বেলায় তাকে ছোঁয়া যাচ্ছে না কিছুতেই। সুনন্দা এখনো তার সকালে 19-এ। আমরা আপাতত হুমায়ুন আজাদের কবিতা দিয়ে এই ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠের এই ভিডিওটি শেষ করব। হুমায়ুন আজাদ, লাল ট্রেন। গ্রামগঞ্জ পার হয়ে হুইসলে কাঁপিয়ে দেশ আসে লাল ট্রেন। নিশান উড়িয়ে আসে কতদিন নাম শোনা সেই লাল ট্রেন। প্রতীক্ষায় যার উৎকণ্ঠিত প্ল্যাটফর্ম যুগ যুগ ধরে। লাল ট্রেন মিছিল হয় রাস্তায় নেমে, মাঠে নেমে হয়ে যায় হাল। ছাদে ছাদে রক্ত পতাকা, হাতে হাতে হয়ে যায় প্ল্যাকার্ড ফেস্টুন। লাল ট্রেন আসে একে বেঁকে, লাল ট্রেন আসে দেখে দেখে। ভাঙা ঘর, রাঙা চর, উঁচু ইমারত। লাল ট্রেন ভাত হয় পাতে, আর কাঁথা হয় রাতে। লাল ট্রেন কবিতা, ট্রাক্টর। লাল ট্রেন অকস্মাৎ হয়ে যায় ঘর। লাল ট্রেন রাস্তায় স্লোগান। লাল ট্রেন নিমেষেই হয়ে যায় গান। গ্রামগঞ্জ পার হয়ে হুইসলে কাঁপিয়ে দেশ আসে লাল ট্রেন। হুমায়ুন আজাদের লাল ট্রেন কবিতাটি পড়ে আজকের ফেব্রুয়ারি মাসের কবিতা পাঠ পর্ব শেষ করলাম। আসবো পরবর্তী কবিতা পাঠের ভিডিওয়ে। নমস্কার।